2008 থেকে 2024 পর্যন্ত প্রায় 16 বছর এই গ্রামটি মোটামুটি পুরুষ শূন্য ছিল। কেবল 10-12 বছর বয়সী শিশুরা তাদের মা দাদি নানির সাথে বাড়িতে থাকতেন। গ্রামের দোকানপাট বাজারও প্রায় বন্ধ হয়ে যাওয়ার দশা হয়েছিল। ঘরে থাকলেও নারীরা ছিলেন আতঙ্কে, কখন আসে পুলিশ কিংবা লুটেরারা। অনেকে মাসের পর মাস রাত কাটিয়েছেন পাটক্ষেত কিংবা জঙ্গলে। আবার কেউ কেউ ঢাকায় গিয়ে রিক্সা চালিয়েছেন কিংবা পালিয়ে থেকেছেন। রাজনৈতিক রোশানলের এমন গল্প এখন বাগবাড়িতে গেলেই শোনা যায়। জায়গাটি বগুড়ার গাবতলী উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি এলাকা, যাকে পুরো জেলায় বিএনপির ঘাঁটি বলা হয়। আমরা গিয়েছিলাম জিয়ার বাড়ি দেখতে। পথে প্রায় জাপটে ধরে এসব কথা বলতে থাকেন জনপ্রতিনিধি আর স্থানীয়রা। বাগবাড়িতে মানে যে কোনো ঘটনার এত ইফেক্ট হতো যে ইভেন আপনার এই জিয়া রহমানের বাড়িতে লাশ ঢুকায় মানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। জিয়া রহমানের বাড়ির ওই যা জিনিসপাতি ভাঙা ছিল সেটা ক্রোক করে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা সেটা প্রতিরোধ করছি, লোকজন মাইক দিয়ে মসজিদের মাইকে কথা বলে আমরা চেষ্টা করছি এগুলো মানে প্রতিরোধ করার জন্য। তাতে হলো কি, একটা অভিযানে আমাদের গ্রামে যাক পালো তাকেই ধরে নিয়ে গেল পুরুষ মানুষ। আমাদের গ্রামে কোনো পুরুষ মানুষ ছিল না, থাকার জায়গা না পেয়ে মানে বাড়িতে থাকতে পারে না, কী করবে? পৌষ মাস মাঘ মাসে কোথায় থাকবে? ওই লাইয়ের মাথা পড়ে, শিশির কম পড়ে লাইয়ের মাথার, ওর নিচে মানুষ শুয়ে থাকছে। এই জন্য আওয়ামী লীগ বারবার আমাদের হুমকি দিছে যে বেশি বাড়াবাড়ি করবো, লাইয়ের জানলা দেখাবো, আবার লাইয়ের জানলা দেখাবো। এই হলো আমাদের পরিস্থিতি। খেতে জংলা এগুলোতে লুকিয়ে থাকতে হয়েছে, চোরাই লোক থাকছে, এরকম করে থাকতে হয়েছে। এবং বাংলাদেশের বিএনপির যে কোনো ঘটনা, বিএনপি ইলেকশনে করছে, সেখানেও সমস্যা। এই বাগবাড়ি বা এই নসিপুর ইউনিয়নের উপরে শুধু হামলা মামলা লুটপাট নয়, নানাভাবে বাগবাড়ির মানুষকে নাজেহাল করার চেষ্টা হয়েছে বিগত সরকারের আমলে। নাম কেটে এখানকার উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে জেলার অন্য এলাকায়। রাস্তাঘাটও মেরামত হয়নি, এমনকি বাজারগুলোতেও দেয়া হয়নি কোনো বার্ষিক উন্নয়ন বরাদ্দ। তবে গ্রামে থাকা বেশ কিছু লোকজন যারা সেই সময় ক্ষমতাসীন দলের নেতাদের তোষামোদি করতেন, তারা অবশ্য সরকারি সুবিধা পেয়েছেন। বাগবাড়ির বাসিন্দা, ছাত্রদল, যুবদলের নেতাকর্মী, এমনকি সদস্যদেরও এলাকা ছাড়া করা হয়েছিল ওই সময়। মামলা হয় না, কিন্তু সাজিয়ে অনেক ঘটনার মামলাই করা হয় থানায়, শত শত আসামি তাতে। আর তার সাথে অজ্ঞাত দিয়ে আরও কয়েকশো মানুষকে হয়রান করা হয়েছে বছরের পর বছর। ওইসব মামলায় হাজিরা দিতেও যেতে সাহস পেতেন না আসামিরা, কারণ তুচ্ছ ঘটনা হলেও প্রায়ই জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়া হতো। ক্ষমতার পরিবর্তনের পর এখন অবশ্য বাড়ি, গ্রাম ও এলাকা ছাড়া ওইসব মানুষেরা ঘরে ফিরছেন, সন্তান পরিবারের সাথে দিনাতিপাত করছেন। তা আপনারা কেমন ছিলেন সেই আওয়ামী লীগের আমলে? আপনাদের কেমন জীবন? আমাদের আমি একদম নিম্ন শ্রেণীর লোক, গরিব মানুষ, সেঞ্জি চালা খাই। আমি কোনো রাতে ঘরে শুতে পারিনি, এবং সেঞ্জি দল চালান লাগছে আমার এই বগুড়ার বাইরে চালান লাগছে, ধরেন কাজীপুর, সিরাজগঞ্জ বললে ওইদিকে চালাইছি। আমি এত ঘরে থাকতে পারি নাই, আমার আয় হলে বাইরে থাকা লাগতো। এবং কি আমরা একদিন মসজিদে নামাজ পড়তে গেছি শুক্রবারের দিনে, ওই দিনও ঠিক মতো নামাজ পড়তে পারিনি। এই বললো কি এই সেনাবাহিনী আসতেছে, র্যাব আসতেছে, ধরবে আসতেছে। আমরা একরকম নামাজের ওখান থেকেও ছিটে দৌড়ে চলে গেছি, যে চোরার ভিতর দেওয়া চলে এক গ্রামে চলে গেছে। আমাদের গ্রামে থাকতে পারি না, এরকম প্রায় সবারই একই হবে, প্রায় সবারই। ছেলে মানুষকে বাড়িতে থাকতে পারে নাই, মহিলা মানুষরা শুধু বাড়িতে থাকছে। খুব কষ্টে গেছে আমাদের। খাইতে বসছি, খাইতে শুদ্ধ পারিনি, 3 দিন পর বাড়িতে যাচ্ছি, গোসল করতে পারিনি। কোনো আন্দোলন হলে বিগত দিনে আমাদের ওপর বাজারও আসা যেত না, রাতে বাড়িতে থাকা যেত না। আমার আব্বা মা বাইরে আড়ার ভিতর যে ভাত সেজে দিচ্ছিল, আমরা ওইটুকু খাচ্ছিলাম। স্কুল প্রতিষ্ঠানের পরীক্ষা ইনকোর্স ছিল অনার্সের, আমরা ওইভাবে বাজারও আসতে পারিনি, শুধু পরীক্ষা দিয়ে গেছি খুব কষ্টভাবে। যেমন চলছে, কোনো আন্দোলন হলে আমাদের বাড়িতে রাতে দিনে পুলিশ যে ফোর্স করছে, এভাবে আমাদের নানানভাবে হয়রানি শিকার আছে। মামলা দেবে, এ ফোনে বলে মামলা দেবো, এগুলো করা যাবে না। বাজারে আসার সাহস পেতে আসতে পারিনি। ভোটের টানা 2 মাসে আমি কোনোদিন বাজারে আসতে পারিনি, সব বাজারে থাকছি। আর লুকে লুকে আত্মীয় স্বজনের বাইরে অন্য থানা, এভাবেই জীবন অতিবাহিত করা হয়েছে। বিগত ওই কয়েক বছরে বাগবাড়িতে জিয়া পরিবারের করা দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায়
বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়। এই যে গ্রাম্য হাসপাতালটি স্থানীয় নেতাদের নিয়ে তারেক রহমান করে দিয়েছেন, তাও এখন ঝকঝকে। পাশে সরকারি হাসপাতাল থাকলেও এখানে রোগীরা আসছেন। জেলা শহর থেকে প্রায় প্রতিদিনই ডাক্তাররা গিয়ে তাদের দেখছেন। নামমাত্র ফিস নিয়ে ওষুধ দেওয়া হচ্ছে ওইসব মানুষকে। সামনের রাস্তা আগে ছিল না, এখন তাতেও ইট বিছানো হয়েছে। রেড কিচেন থেকে সব কিছু পাইতাম, কিন্তু 111-এর পর থেকে আমাদের এখানে রেড কিচেন থেকে কোনো 1 টাকাও দেয়নি। কোনো বরাদ্দ বন্ধ হয়ে গেল। বরাদ্দ স্যালারি বন্ধ, স্টাফদের যে স্যালারি 20-22 হাজার সেটা বন্ধ। শুধুমাত্র আমরা আমাদের দক্ষতা দিয়ে মানুষের এখানে সার্ভিস দিয়ে তাদের থেকে টাকা নেই। কত আগে নিতাম 300 টাকা, এখন নেই 700 টাকা একটা ডেলিভারি ফি। একটা ডেলিভারি ফি মাত্র 700 টাকা। এই টাকা দিয়ে মনে করেন যে আমরা এইভাবে এদের গ্রোথ করছি এবং এদের বেতন দেই। বিগত দিনের রাজনৈতিক হিংসা আর রোশানারের কথা যেন ভুলতেই পারছেন না বাগবাড়ির মানুষজন। শুধু জিয়ার বাড়ি এই এলাকায়, এটাই যেন তাদের অপরাধ হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। অবশ্য জনপ্রিয়তায় বিএনপি এখানে আকাশচুম্বী এখনো। 2008 সালের নির্বাচনে বগুড়া 7 এই আসনে বেগম খালেদা জিয়া প্রায় 71% ভোট পেয়ে বিজয়ী হন। এর পরের নির্বাচনগুলোতে ওই আসনে বিএনপি প্রার্থীদের দাঁড়াতেই দেয়া হয়নি। এখন অবশ্য ভোটের আওয়াজ সরগরম সেখানে। জিয়া রহমান যেমন ধরেন যে কিছুই তার জীবন দশায় কিছুই ছিল না, খালেদা জিয়ারও তো কিছুই ছিল না। আমরাও চাই মানুষ যেরকম জিয়া রহমানকে ভালোবাসে, তারেক রহমানকে যেন আরো বেশি ভালোবাসে। এটাই হলো আমাদের সবচেয়ে বড়। এবং তারেক রহমানের যে জিনিসগুলো এখন প্রকাশ পাচ্ছে, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, মানে এখন তার বক্তব্যগুলো খেয়াল করছেন আপনি, কত সহনশীল, কত বুঝদার, এবং সে যখন কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে কোনো একটা স্পিচ দিচ্ছে সেটা কত পরিপক্ক। তার মানে এই যে গত 17 বছরে সে নিজে নির্বাসিত জীবনযাপন করতেছেন, সেটা তাকে রাজনৈতিক একজন পোক্ত নেতা হিসেবে তৈরি করছে। আগে যেখানে বাড়ি বাড়ি তালা ঝুলেছে, ঘরে আতঙ্ক নিয়ে দিন কাটিয়েছেন নারীরা, বাইরে খেলতে যেতেও ভয় পেত শিশুরা, এখন সেখানে উৎসবের মেজাজ। পাকা রাস্তা হচ্ছে, বাজারে নতুন দোকান উঠছে, অনেক মানুষের ভিড় বেচাকেনা সেখানে। যেন হারানো জীবন ফিরে পেয়েছে গাবতলী বাগবাড়ি। আমার যেটা অভিজ্ঞতা হলো, আমি তো বিশ্বের অনেক দেশে যাই, অনেক দেশের রাজনীতিকদের সাথে কথা বলি, এবং এই যে শ্রীলঙ্কায় দেখে আসলাম গণ অভ্যুত্থানের পর একেবারে টোটাল মন্ত্রী মিনিস্টার সবাই সোজা হয়ে গেছে। অর্থাৎ কেউ কোনো রকমের বিন্দুমাত্র দুর্নীতি কিংবা কিছু করতে পারে না, কারণ তারা দেখছে যে দুর্নীতি করলে, অনাচার করলে আপনার মানুষ তাদেরকে শেষ করে ফেলবে। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী বাড়ি ভাঙচুর হয়েছে, আগুন লাগাইছে, মন্ত্রীরা পালায় গেছে পিছনের দরজা দিয়ে, রাজা পাকসে পালায় চলে গেছে আরেক দেশে, তো এটা উদাহরণ। তো আমরা আজকে এই বাগবাড়ির এই বাড়ি দেখে আমরা এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলতে পারি যে আপনারা যারা রাজনীতি করবেন বা ভবিষ্যৎ নেতা হতে চাইবেন, তাদের সবচেয়ে জরুরি হচ্ছে সততা আর মানুষকে ভালোবাসা।